তেলে তেল তেলে জীবনটা গোলমেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেল মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বাড়াবাড়ি কেউ করে কারাকারি দিল থেকে তাল হলে পে মালিশেতে লাগে তেল বকশিসে মারে তেল সুপারিশে মারলে তেল পটানোতে লাগে তেল টেবিলের তলে তেল প্রমোশন পাইতে তেল তাও লাগে তেল তেলে বোতল বাগায় ডোলে হরেক পদের তেল আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা তাই খাই তেল সারা পরোটা জোশ তেল সারা পরোটা 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 ওই যে দেখ ওই যে গুঁড়ো দিয়ে রাস্তা যা পাইছি আপনারে এতদিন আমারে বহুত শাসন শাসাইছেন কিছু বলি নাই আজকে গুরু আমাকে ফুল এক্সেস দিছে এই শরীরটাকে ব্যবহার করার জন্য ওই দিন আপনি কি অপরাধ করছেন খুলে বলেন বলেন কি অপরাধ বাড়ে স্যার ভাই আপনারা পাইছি ভাই আপনি আপনি যেই কাজটা করছেন ভাই আপনার লাগে গুরু আমাকে অনেক তুচ্ছ তাচ্ছিল্য করার কথা বলছে আপনারা এতদিন খুঁজছি কোনো জায়গায় পাই নাই অপরাধ যে করছেন এটা তো শিওর এটার কোনো মাপ নাই আমি ওখানেই কইছি যে আপনি অপরাধী এখন কি অপরাধটা করছেন এটা আমাকে খুলে কইবেন আমি বলতেছি বাবা মানে বোঝার চেষ্টা কর তোরা যে রিহার্সালটা করছস আমার কিন্তু ভালো লাগছে বুঝেছি কিন্তু তোরা মানে মূল টেক্সটটা বুঝছস নাই কোন জায়গায় কোন রিহার্সাল করতে হয় কোন জায়গায় কোন ঘটনা ঘটাইতে তোরা বুঝেছি না সাংগঠনিক প্রক্রিয়ায় চেইন অফ কমান্ড বলে একটা কথা আছে টার্ম আছে একটা পড়াশোনা তো নাই শরীরের মধ্যে যেই পরিমাণ চর্বি এই চর্বি মস্তিষ্কে থাকলে কিন্তু চলবো না মস্তিষ্কটাকে একটু এক্সারসাইজ কর চেইন অফ কমান্ড গুরু এই জায়গায় যদি অবস্থান করে ঠিক তারপরের জায়গাটা কিন্তু আমি তারপরে ব্লা 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 থাকতে থাকতে তারপরে ওইখানে তোরা দুইটায় কিন্তু হাঁটাহাঁটি করতেছিস আঙ্গুলার করায় কিন্তু তোরা নাই গুরুর পরে আমি এরপরে কিন্তু যেগুলো এগুলো কিন্তু তোরা খুঁজে পাওয়া যায় না নিজের অবস্থানটা বোঝ কার সাথে কি কথা বলতেছস বুঝতে কথা কইছ বেটা চেইন অফ কমান্ড মানুষ না বেয়াদবি করস আরে গুরু যার কথা তুই বডি সব করতেছস মানে এসে সঙ্গে অ্যাটাক করতেছস বাপ রে তোরা জানোস না ওই গুরু শুধু তত্ত্বটাই দেয় আমি যে কই যে লেখাপড়া করস না তো গ্রন্থগত বিদ্যার পর হস্তে ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন উনি তো তত্ত্বটা মার্কেটে ছেড়ে দিচ্ছে কিন্তু মার্কেটে পৌঁছে দিচ্ছে কে আমি এই যে পথে প্রান্তরে মাঠে ঘাটে যে একটা গণজোয়ারের সৃষ্টি হয়েছে তেল ছাড়া জীবন উন্নত জীবন তেল আমরা খাবো না তেল ছুবো না তেল দেবো না বাবারে তেল দেওয়া যাবে না তেল ছোঁয়া যাবে না কেউ বুঝো না এই যে শরীরের মধ্যে যে তেলের একটা ডিব্বা যে একটা ড্রাম যে তুমি ধারণ করতেছো ডাক্তার কি বলে ডাক্তার বলেটা কি সুস্থ জীবনের জন্য তেল লাগবে না তো শুধু তেল শুধু খাওয়া না তেল দেওয়াও যাবে না তেল নেওয়াও যাবে না বুঝতে পারছি এই জিনিসটা যে গণজাগরণ সৃষ্টি করে মানুষের মুখে মুখে মানুষের মনে মনে মানুষের অন্তরে অন্তরে কে বুঝেছে শুধু বড় বড় বক্তব্য দিলে হয় না কর্মী বুঝতে হয় সাধারণ মানুষ বুঝতে হয় সাধারণ মানুষের মনের ভাষা বুঝে সাধারণ মানুষকে আমি বুঝাইছি যে তেল ছাড়া জীবন উন্নত জীবনটা আর তোরা গুরু অন্যজন এই ভাই তাহলে একটা ছাড়েন আপনি যে তেলের মধ্যে পরোটা চুবাই খান আর কি না কি করেন সেটা আমি ভালো করে জানি আপনি কি অপরাধ করছেন সেটা খুলে বলেন নাইলে আমি আজকে আমার সমস্ত শরীরের পাওয়ার আমি দেখাবো আপনি থেকে তুমি থেকে তুই হয়ে যাবে আপনি যদি স্বীকার না করেন আপনি কি অপরাধটা করছেন আরে বেটা থাম চিল্লি করলে কিন্তু মার্কেট পাওয়া যাবে না এই শরীর দিয়ে কি বিশ্ব জয় করন যায় বিশ্ব জয় করতে হলে কলম লাগে মাথা লাগে মেধা লাগে আছে তুই আমার সাথে শরীর থেকে বেটা আমার সাথে আমি এত কিছু করার পরেও আর তুই
ও না হয় শরীর দেখাইছে, ঠিক আছে, তুই কি বুঝে শরীর দেখাইছি? তোর শরীরের মধ্যে কি আছে? দূরে বাতাসে উড়ে যাবি তোমারটা। আমি কি অপরাধ করছি কি করি নাই সেটা আমি গুরুর লোকে বুঝবো। আমি ডে 1 বলতে পারি নাই, ডে 2 বলবো, ডে 2 বলতে পারবো না, 3 তে বলবো। আমি গুরুকে বলবো। তোদের মতো ছেলেদের কাছে আমি কেন বলবো? তোদের সাথে কথা বলা আমার যায়? যারা গোনায় আসে না তাদের কাছে আমি বলবো, প্রশ্নই আসে না। আমি যা বলবো গুরুর চোখে চোখ রেখে বলবো, একদম স্পষ্ট বলবো। আমি জানি, আমি খুব ভালো করেই জানি যে গুরু আমাকে ক্ষমা করবে না, আমিও ক্ষমা চাই না। স্ট্রেট দুটো পক্ষ হয়ে যাবে। সিদ্ধান্ত তোদের, তোরা কোন পক্ষে যাবে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিবি। তোরা কি এই কর্মী বান্ধব কারোর সাথে থাকবি নাকি ওই তত্ত্ব বলা কারোর সাথে থাকবি? ওরে বাবা রে, মাথাটা পুরো শেষ করে দিচ্ছেন ভাই। আপনার মতো মাজা ভাঙা লোক গুরুর বিপক্ষে দাঁড়াইবো, আর আপনি জিজ্ঞেসেন আমরা কোন পক্ষে দাঁড়াবো? ভাই দুনিয়াতে যা হয়ে যাক, আপনার মতো মাজা ভাঙা লোকের পক্ষে আমরা না। এই বডি ব্যবহারটা কি কইরে নেই, শরীরটা যখন দিতে, পাওয়ারটা যখন পাইছি, ব্যবহারটা কইরে খালি। আরে ভাই তোর সমস্যা নাকি? থাকতাম না ভাই। স্যার আসসালামু আলাইকুম। বস। জি স্যার, আমাকে নাকি খুঁজছেন স্যার? খুঁজছিলাম। জি দুঃখ, জি স্যার। অনাকাঙ্ক্ষিত, বেদনাদায়ক, মানে যা যা আছে ডিকশনারিতে অলমোস্ট সমস্ত কিছু আপনার সঙ্গে যায়। কারণ আপনি আমাকে শান্তি দেবেন না, আমি বুঝতে পারি। ওমা স্যার, এটা আপনি কি বলছেন? আপনাকে শান্তি দিব না মানে আপনি শান্তিতে না থাকলে তো স্যার আমি নিজেও শান্তিতে থাকবো না। আমাকে অশান্তি ফেলে আপনি শান্তিতে থাকতে চান? অসম্ভব। কাউকে অশান্তিতে রেখে সে জীবনেও কখনো শান্তিতে থাকতে পারে না স্যার। শোনেন, স্ক্রিপ্ট রাইটার আপনি, জি আছে মানি, সেটা আমার প্রতিষ্ঠানে চাকরি করছে দীর্ঘদিন, এটাও মানি। জি স্যার। কিন্তু নতুন যে একটা স্ক্রিপ্ট হচ্ছে, আমার মেয়ে বানাচ্ছে, জি স্যার। এই স্ক্রিপ্টের দাবিদার আপনি না। এই স্ক্রিপ্ট আপনি লেখেননি, এই স্ক্রিপ্টের সঙ্গে আপনার কোনো যোগাযোগ নেই। আমি হঠাৎ করি আমার মেয়ের রুমে ঢুকে নিজেকে স্ক্রিপ্ট রাইটার দামি করে তার বিজ্ঞাপনকে ধ্বংস করে দিচ্ছে, তার জীবনকে ধ্বংস করেছে, তার মনকে ধ্বংস করেছে। আমার মেয়ে, জি স্যার। তেলেখাজা অয়েল মিল কোম্পানি লিমিটেডের মালিক সে। জি স্যার। আপনি বোঝেন না, কোথায় কি বলতে পারেন আপনি বোঝেন না। আপনি কেন বলেছেন আপনি সেই স্ক্রিপ্টের নাট্যকার? কিন্তু স্যার ওই স্ক্রিপ্টটা তো স্যার আমি লিখেছি, তাই না? এর প্রত্যেকটা শব্দের সাথে আমার রক্তের সাথে মেশা আছে, প্রত্যেকটা ডায়লগের সাথে আমার হৃদয়ের সম্পর্ক আছে। তাহলে এটা তো আমার স্বত্বাধিকারী, এটা তো আমি লিখছি এবং আপনারা এই প্রতিষ্ঠান আমাকে স্ক্রিপ্ট রাইটার হিসেবে বেতন দিচ্ছেন এবং সেই বেতনের উপর নির্ভর করে আমি আমার জীবনযাপন করছি। তাহলে এই স্ক্রিপ্ট রাইটার কে লিখলো? এটা কোথেকে আসছে? এই স্ক্রিপ্ট আপনি লেখেননি, এর দাবিদার আপনি না, মিথ্যাবাদী হতে পারে। এই স্ক্রিপ্ট আমি নিয়ে আসছি, আমি স্ক্রিপ্টে আমার মেয়েকে দিয়েছি। এই স্ক্রিপ্ট আর চুবর ছিল তাহলে আমার স্ক্রিপ্টটা কোথেকে আসলো? নাই, এই স্ক্রিপ্ট আপনার না, এটার সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই। জি স্যার, স্ক্রিপ্টটা আপনারা নেই করে দিয়েছেন। আপনারা কি করেছেন? আপনারা ক্যালেন্ডার থেকে 26 তারিখ ডেটও মুছে দিয়েছেন। আপনারা কি করেছেন? বুধবার এই ডেটটা একটা লোক রক্তাক্ত হয়ে রক্তমাখা শার্ট নিয়ে পালিয়ে গেল, ওগুলোর কোনো চিহ্নই আপনারা রাখেননি। সেখানে আমার স্ক্রিপ্ট থাকি কি করে? এটা তো থাকার কথা না। সবই তো দেখছি যে আস্তে আস্তে কর্পূরের মতো উড়ে যাচ্ছে সব। এক সময় আমিও চলে যাব, আর আমি থাকলেই কি আর না থাকলেই কি এই প্রতিষ্ঠানের? আমি তো এই প্রতিষ্ঠানের কিছুই না, আপনার দয়ায় বেঁচে আছি। আপনি যেদিন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবেন আমি বেরিয়ে যাব। যাওয়ার আগে একটা কথা আমি আপনাকে বলতে চাই। হয়েছে কি স্যার, মানে মানুষের সাথে কুকুরের আর কোনো তফাৎ নেই, ঠিক আছে? আপনারা চাইলে একটা মানুষকে লাথি মেরে বের করে দিতে পারেন, আবার আপনারা চাইলে একটা কুকুরকে লাথি মেরে বের করে দিতে পারেন। তার মানে কি দাঁড়ালো? মানুষ আর কুকুরের সাথে কোনো তফাৎ আর থাকছে না।
বেরোবা? জি জি, আমি আমি যাচ্ছি স্যার। এই বেরো। জি, সালাম স্যার। বেরো। এই লাচ্ছি দিতে দিতে এই অফিসের বাইরে বহু দূরে নিয়ে যা, নিয়ে যা। আচ্ছা এই তেল দিতে দিতে না তোমার তেলবাজের অভ্যাসটা খুব বাইরে গেছে। বাইরে দাও গাড়িতে তেল, আর বাড়িতে আইসা তুমি আমার এই স্ত্রীর মর্যাদা না দিয়া তুমি আমারে তেল দেওয়া শুরু করছো না। এই তেলবাজিটা একটু বন্ধ করো কয়া দিও। শোনো বউ, আমি তেল দেওয়া একদম পছন্দ করি না। আমি তেলের প্রতি বিরক্ত। গাড়িতে তেল দিতে দিতে তেলের প্রতি আমি একদম বিরক্ত। তেল দেওয়া আমার এখন একদমই পছন্দ না। আর তোমার আমি তেল দিতে যাবো কেন? তুমি আমার স্ত্রী, তোমাকে স্ত্রী হিসেবে সেই মর্যাদাটা দেই, কোনো তেল দেই না। কি বললা? তুমি আমারে মর্যাদা দাও? কিভাবে মর্যাদা দিলা? হ্যাঁ, এই যে 1 সেকেন্ড আগে তুমি আমারে 4-5 জনের বউ বানায় ফেলাইলা। আমারে কইলা তুমি কি জিএম এর বউ হইতে চাও, তুমি কি এজেএম এর বউ হইতে চাও, নাকি তুমি পরিচালকের বউ হইতে চাও? হ্যাঁ, কও নাই? তাহলে কেমনে তুমি আমার স্ত্রীর মর্যাদা দিলা? ভুল 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 ব্যাখ্যা দিলা। তোমার মতো সবাই শুনে এক বোঝে আরেক, তার কারণে পৃথিবীতে আজকে এই অবস্থা। আমি ব্যাখ্যা করলাম একটা, তুমি বুঝলা আরেকটা। আরে বাবা রে, আমি এখানে কি বলছি? আমি এখানে বলছি তুমি কি এজিএম এর বউ হইতে চাও, তাহলে আমি এজিএম হয়ে যাব। তুমি কি জিএম এর বউ হইতে চাও, তাহলে আমি জিএম হয়ে যাব। তুমি কি চেয়ারম্যানের বউ হইতে চাও, তাহলে আমি চেয়ারম্যান হয়ে যাব। লোকটা আমিই থাকবো, বুঝছো? কেন তুমি বলো নাই? তুমি একটু আগে বলো নাই যে তুমি কি মকবুল সাহেবের বউ হইতে চাও? হ্যাঁ, হাই হাই রে, এটা একটা কথা? হ্যাঁ, আমি দেখছি তো ওই লোক রে। এই যে তুমি চোরের মডেল হইছো বললা, তারে দেখার সৌভাগ্য আমার হইছে। আমি বুঝা পাই না এরকম একটা লোক কিভাবে এত বড় একটা অ্যাকাউন্টেন্ট হয়। হ্যাঁ, একটা ফাউল লোক। এই যে এইখানেও একটা তুমি ভুল ব্যাখ্যা করলা, ভুল কথা বললা। আরে বাবা রে, চেহারা দেখা মানুষকে বিচার করবা না। মানুষের চেহারা একরকম, ভিতরে আরেক রকম। মকবুল সাহেব দেখতে যেরকমই হোক, ওনার ভিতরটা খুব ভালো। উনি খুবই ভালো লোক, উনি অনেক জানাশোনা লোক, শিক্ষিত লোক। এই লোক সম্পর্কে উল্টাপাল্টা কথা তুমি বলবা না। ওটা একটা ক্যারেক্টার। এই কারণে উনি লুঙ্গি পরে ওরকম চোর হয়েছে। তার মানে উনি নিজে চোর না, উনি অরিজিনালি ভালো লোক। আচ্ছা ঠিক আছে, মকবুল সাহেব সম্পর্কে কোনো খারাপ কথা কমো না। তুমি আমার একটা কথা কও তো, এই যে তোমার 8,400 টাকা বেতন, সেখান থেকে তুমি 1,000 টাকা কই সরাই রাখো, কার কাছে বরাদ্দ রাখো, এটা আমারে কও। রাখি একটা ভালো জায়গায় রাখি, কিন্তু সেটা তোমার বলা যাবে না। তুমি না কইলা যে আমি তোমার স্ত্রী, তুমি আমার স্ত্রীর মর্যাদা দাও, তাইলে আমারে বলতে হইব কার কাছে তুমি টাকা বরাদ্দ রাখো, আমারে জানতে হইব। বলো। কবি চিনো, গায়ক চিনো, শিল্পী চিনো? চিনো না। আমি এরকম একজন শিল্পীর কাছে, একজন নাট্যকারের কাছে টাকাটা বরাদ্দ রাখি। বাবা বাবা বাবা, নিজে ঠিক মতো চলতে পারো না, খাইতে পারো না, কোনো কিছু করতে পারো না, তার আবার এত মহত্ব, শিল্পীর কাছে, কবির কাছে টাকা জমা রাখো না? শোনবো, টাকাটা এমনি এমনি জমা রাখি না। আরে আমাগো অফিসে যে নাট্যকার আছে না, সে তো সব মডেলিং এর স্ক্রিপ্ট লেখে। তার কাছে আমি 1,000 টাকা বরাদ্দ রাখি। সে অবশ্য নিতে চায় না, আমি জোর করে দিছি এবং তোমার নামটা তার মাথায় দিয়ে দিছি। এখন আজকে হোক কালকে হোক, এই মানসিক যন্ত্রণা থেকে একবার না একবার উনি তো পরে মডেল করবেই, এটা আমি শিওর। মাসুদ বিন করিম, এই যাবৎকাল তো আমরা আপনার স্ক্রিপ্টে কাজ করেছি। মানে হ্যাঁ, মাঝে মাঝে আমরা মানে আপনি যেরকম স্বতন্ত্র স্ক্রিপ্ট লিখেন, আপনার যে শব্দ চয়ন এবং শব্দের যে দোলা, সেই দোলাটা তো আমরা আসলে বুঝতে পারতাম না। তাই মাঝে মাঝে আমরা ইম্প্রোভাইজ করে আমাদের সংলাপ টংলাপ দিতাম। তখন আপনি দেখলাম যে মন খারাপ করে বসে আছেন, কিন্তু বলতেন না কিছু, যে আপনার শব্দ চয়ন বা এই যে আপনার শব্দের যে দোলা, সেই দোলাতে হাত লাগলে যে আপনার মনটা কাঁদে, আপনার বুকে যে কষ্ট লাগে, সেটা আপনি তখন বলতেন না, মন খারাপ করে দূরে বসে থাকতেন। তা এখন থেকে আমরা ডিসাইড করেছি
যেহেতু আপনার স্ক্রিপ্ট স্বতন্ত্র, এই আপনার স্বতন্ত্র স্ক্রিপ্টের সঙ্গে আপনার শব্দচয়নের সঙ্গে পৃথিবীর আর কারোর সাথে মিলে না, সেই কারণে আমরা ডিসাইড করেছি যে আমরা এখন থেকে আপনার স্ক্রিপ্টে হাত দিব না, ইভেন কি দাড়ি কমা পর্যন্ত না। হ্যাঁ ম্যাডাম, আসলে আপনি কি আমার উপর রাগ করেছেন কিনা আমি জানি না। না, নিশ্চয়ই হাত দিবেন না কেন, কিন্তু যদি প্রয়োজন হয় আমার সাথে বসে একটু আলোচনা করে আপনি করবেন, আমার কোনো আপত্তি নেই। এখন তো ঠিকই বলছেন, কিন্তু তখন তো বলতেন না। তখন তো কিছু করলে ওই দূরে গিয়ে সিগারেট ফক 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 করে সিগারেট ফুঁকতেন, আর ডাকলে বলতেন না আমি যাবো না। আসলে ম্যাডাম হয়েছে কি, এই যে আমাদের আর্ট ডিরেক্টর জি, হ্যাঁ, আমি এর আগে একটা স্ক্রিপ্টে আমি তাকে বলেছি যে একটা হাতি আমার দরকার, এখানে একটা হাতি থাকবে, একটা ময়ূর থাকবে। উনি কি করলেন কি হাতির সুরে ময়ূরের পেখম বসিয়ে দিয়েছে, আর ময়ূরের পেখমে হাতির সুর বসিয়ে দিয়েছে। এই যে আর্ট ডিরেক্টর যে কাজটা করলেন আর আমি যে কাজটা দাবি করেছিলাম, দুটো তো আলাদা হয়ে গেছে। তা আপনি কি আমাকে এত বোকা ভেবেছেন? আমি একটা ডিরেক্টর হয়ে হাতি আর ময়ূরের পার্থক্য বুঝবো না? নিশ্চয়ই, এই জন্য তো আপনি ডিরেক্টর। তা আপনি তো বললেন সেটা। আপনাকে উদ্দেশ্য করে বলো। তো আমি তো ডিরেক্টর, আমি যে মানে আর্ট ডিরেক্টর যদি এটা করে থাকে সেটা তো মানে এগ্রি করার দায়িত্ব তো আমার। আমি এগ্রি না করে তো সেটা হয় না। তো ইনডিরেক্টলি তো আপনি আমাকেই বললেন। আচ্ছা, আপনারা একটু থামেন। এখন কি আমি একটু কথা বলতে পারবো নাকি আপনারাই কথা বলি? না জি, প্লিজ ম্যাডাম। সরি, বলো। ওকে, আপনাকে আর কি বলবো, আমার ডিরেক্টর যেটা বলেছে সেটাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে আপনি যেই স্ক্রিপ্ট লিখবেন আপনার স্ক্রিপ্টে আমরা কোনো হাত দিব না, কোনো সংলাপ সংযোজন করব না, আপনি যেটা যেভাবে বলবেন সেটা সেভাবেই হবে। কিন্তু এবারের স্ক্রিপ্টের বাইরে আমি একটা ট্যাগলাইন করেছি, সে ট্যাগলাইনটা হচ্ছে চন্দ্রকন্যা নিদ্রাকুসুম তেল, মাথায় দাও, ঠান্ডা হও, ঘুমিয়ে পড়ো। মানে আপনার কি মতামত, কেমন লেগেছে? এটা তো কবিতার মতো হয়নি, মানে একটা কাব্যিক বার্তা আছে না, ট্যাগলাইনের উপরও তো অনেক জিনিস নির্ভর করে। যেমন আমি আপনাকে বলি, যেমন বীণা একটা বাদ্যযন্ত্র, এটা ভোরবেলা বাজে, তো ওখানে যদি আমি দিই যে বীণার তারে ঘা মেরেছে উষা, তাহলে এটা তো মনে করেন যে একটু কাব্যময়। আর আপনার দেওয়া ট্যাগলাইন দিয়ে ব্যবসা হতে পারে, কিন্তু কবিতা তো হয়নি। ডিরেক্টর, আপনি কি বুঝতে পেরেছেন কবিতা দিয়েও যে মানুষকে আঘাত করা যায় সেটা আপনার কাছে ক্লিয়ার? আপনি কি বোঝাতে যাচ্ছেন? আমি কবিতা বুঝি না, মানে কবিতা বুঝি না আমি। আপনি বললেন যে বীণার তারে ঘা মেরেছে উষা, বীণা মানে বাদ্যযন্ত্র, আর তার মানে তো তার, আর উষা মানে সূর্য। এটা কে না বুঝবে? আমাদের যে অফিসের পিয়ন রিয়া, সে রিয়াদও তো বুঝবে যে বীণার তারে ঘা মেরেছে উষা। আপনাদের এই কবিদের না এটাই সংকট। আপনারা ভাবেন আপনারা যা লিখবেন আপনারা কবিরা ছাড়া সেটা কেউ বুঝতে পারবে না। আরে ভাই, আমাদের মানে আপনাদের থেকে সবচেয়ে বড় কবিতা আমাদের লালন শাহ। উনি কি লিখেছেন? উনি লিখেছেন বাড়ির পাশে আরশি নগর, সেথায় এক পড়শি বসত করে। এই লাইনটা বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা কে বুঝে না বলেন? সবাই কানেক্ট করতে পারে, শুধু আপনারা পারেন না। না, আমি তো এই কথাটাই বলতে চাচ্ছি, কিন্তু আপনারা বুঝতে পারছেন না আমার কথাটা। আমরা ঠিকই বুঝতে পারছি, কিন্তু আপনি যেটা করছেন সেটা হচ্ছে না, আর সেটা আপনাকে বলতেও পারছি না, আপনি সেটা মেনে নিতে পারেন না। এই যে আগের বিজ্ঞাপনের জন্য যে স্ক্রিপ্ট আমরা গুছিয়েছিলাম, সেই স্ক্রিপ্টটা এত সুন্দর ছিল। আমার এতদিনের স্বপ্ন আমার একটা স্ক্রিপ্ট হবে, সেই স্ক্রিপ্টে একটা বিজ্ঞাপন বানাবো। সব কিছু গোছানোর পর আমি জানতে পারলাম স্ক্রিপ্টটা আপনার। আমি কি সুন্দর একটা ট্যাগলাইন গোছালাম, আপনি কি বললেন? আপনার কবিতায় সে আমার ট্যাগলাইন কিছুই হয়নি। নিষিদ্ধ থাকার পরও সে এই বাড়িতে ওই পচা কোম্পানির তেল ঢুকিয়েছে। খালি ঢোকায়নি, গায়ে সেই তেল মেখে আমার নাকের সামনে দিয়ে ঘুরে বেরিয়েছিল। মডেলরা কখনো বস্তিতে থাকে না। আপনি হবেন আমার ব্ল্যাক ডায়মন্ড কালোজিরা তেলের নেক্সট মডেল। আমি আপনাকে নির্বাচিত করতে দিলাম। কিন্তু আমি তো মডেলিং আর করবো না স্যার। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খাই তেল সারা পরোটা, জোশ তেল সারা পরোটা, তেল সারা পরোটা, দেন না। তেল সারা পরোটা, তেল সারা পরোটা।